Welcome to Juga Plus, West Bengal's first learning mate. আমি কল্যাণ জস। আজ ইকোনমিক্সের খুব গুরুত্বপূর্ণ একটা টপিক নিয়ে আমরা আলোচনা করব, যে চ্যাপ্টারের নাম ইনফ্লেশন। ইনফ্লেশন ইকোনমিক্সের শুধুমাত্র একটা চ্যাপ্টারই নয়, একটা বেসিক কনসেপচুয়াল জায়গা। ইনফ্লেশন সম্বন্ধে যদি ক্লিয়ার আইডিয়া না থাকে, ইকোনমিক্সের অনেক টপিক সম্বন্ধে অনেক টপিকই ঠিকঠাক বোঝা যাবে না। যেমন আরবিআইয়ের মানিটারি পলিসি, গভর্নমেন্টের ফিসকাল পলিসি, তো এইগুলো বুঝতে গেলে ইনফ্লেশন সম্বন্ধে একদম ক্লিয়ার কনসেপ্ট চাই। ঠিক আছে, প্রথমে আমরা দেখে নিই ইনফ্লেশন থেকে আজকে কি কি পড়বো, বা ইনফ্লেশন থেকে এক্সামের জন্য ঠিক কি কি আমাদের পড়তে হবে। দেখো, ইনফ্লেশনের থেকে আমরা যে যে পয়েন্টগুলো পড়বো: ডেফিনেশনস, কজ কি কারণের জন্য হয়, টাইপস অফ ইনফ্লেশন, মেজারমেন্ট কিভাবে মেজার করা হয় ইনফ্লেশনকে, স্টেজেস অফ ইনফ্লেশন, এফেক্টস এর ফলে কি হয়, কন্ট্রোল কিভাবে ইনফ্লেশনকে কন্ট্রোল করা যায়, আর লাস্ট কিছু টার্ম আছে, টার্মগুলো বেশ কিছু পরিচিত টার্ম: ডিফ্লেশন, রিসেশন, স্ট্যাগফ্লেশন, ফ্লিপ স্কার্ট, বোটলনেক ইনফ্লেশন, কোর ইনফ্লেশন। তো এই সমস্ত টার্মগুলো সম্বন্ধে আমরা পড়বো। ঠিক আছে, তো আজকের সেশনে আমরা কন্ট্রোল অফ ইনফ্লেশন এই পর্যন্তই পড়বো। ডেফিনেশনস, কজ, টাইপস, মেজারমেন্ট, স্টেজ, এফেক্ট অফ ইনফ্লেশন, কন্ট্রোল অফ ইনফ্লেশন। তো এই কটা জিনিস আজকে পড়বো। তো এক এক করে এগোনো যাক। ফার্স্ট দেখো, ডেফিনেশনস অফ ইনফ্লেশন। ইনফ্লেশন কাকে বলে? ইনফ্লেশন বাংলাতে যেন মুদ্রাস্ফীতি, আর ইনফ্লেশন মানে যে কেউ এটা যেন জিনিসপত্রের দাম বেড়ে যাওয়া। তো দাম বেড়ে যাওয়া এইটুকু তো আমরা জানি, কিন্তু শুধু এইটুকু বললে ইনফ্লেশনের ডেফিনেশনস কমপ্লিট হয় না। এর সঙ্গে আরও দুটো কথা যোগ করতে হবে, তাহলে ইনফ্লেশনের পুরো ডেফিনেশনস আমরা দিতে পারবো। ফার্স্ট যেটা বলতেই হবে ইনফ্লেশনের ডেফিনেশনসে, দাম বেড়ে যাওয়া মানে কিসের দাম বেড়ে যাওয়া? কোনো একটা প্রোডাক্টের, দুটো প্রোডাক্টের না, একটা দুটো কোনো প্রোডাক্ট নয়। ইনক্রিজ ইন দ্য প্রাইস অফ অল গুডস অ্যান্ড সার্ভিসেস, সমস্ত জিনিসপত্রের দাম বেড়ে যাওয়া। আর এই বাড়াটা কন্টিনিউয়াস ইনক্রিজ হতে হবে। ঠিক আছে, কন্টিনিউয়াসলি বাড়তে হবে। তো ওভারঅল আমরা এটা বলতে পারি, কন্টিনিউয়াস ইনক্রিজ ইন দ্য প্রাইস অফ অল গুডস অ্যান্ড সার্ভিসেস। ব্যাস, শুধু এইটুকু বললেই যথেষ্ট। তো দাম বাড়া মানে ইনফ্লেশন, এর সঙ্গে যে দুটো পয়েন্ট যোগ করতে হয়, সব জিনিসের দাম বাড়া আর কন্টিনিউয়াসলি বাড়তে থাকবে। তো এটাই আমরা ইনফ্লেশনের ডেফিনেশনে বলতে পারি। আরেকবার বলছি, দেখো, কন্টিনিউয়াস ইনক্রিজ ইন দ্য প্রাইস অফ অল গুডস অ্যান্ড সার্ভিসেস। এখানে ওটাই লেখা আছে, যেটা বললাম এটাই লেখা আছে। দেখো, এ সাস্টেন রাইজ, সাস্টেন রাইজ মানে ক্রমাগত বাড়তে থাকা, কন্টিনিউয়াস রাইজ ইন দ্য প্রাইস লেভেল। প্রাইস লেভেল মানে দাম স্তর, মানে অ্যাভারেজ সব জিনিসের দাম ওভার এ পিরিয়ড অফ টাইম। ঠিক আছে, তো এটাই বলা আছে। আর সেকেন্ড যেটা বলা আছে, দেখো, পারচেজিং পাওয়ার অফ মানি কন্টিনিউয়াসলি ডিক্রিজ। মানির পারচেজিং পাওয়ার ক্রমাগত কমতে থাকবে। তো মানির পারচেজিং পাওয়ারটা কি? ধরা যাক কোনো একটা জিনিস আমরা 100 টাকা দাম ছিল আগের বছরে, এই বছরের দাম বেড়ে 120 টাকা হয়েছে। তো আগে আমরা 100 টাকা নিয়ে দোকান গেলে সেই জিনিসটা পেয়ে যেতাম, এখন আমাদের সেই একই জিনিসের জন্য 120 টাকা দিতে হবে। তার আমরা বলতে পারি যে 100 টাকার ভ্যালু কমে গেছে। কারণ কি? কারণ জিনিসের দাম বেড়ে গেছে। তো 100 টাকার ভ্যালু কমে গেছে মানে 100 টাকার পারচেজিং পাওয়ার কমে গেছে। তো পারচেজিং পাওয়ার, 100 টাকার পারচেজিং পাওয়ার কমে যাওয়ার কারণ কি? কারণ দাম বেড়ে যাওয়ার জন্য। তো দেখো, ওটাই বলা আছে, পারচেজিং পাওয়ার অফ মানি কন্টিনিউয়াসলি ডিক্রিজ। মানির পারচেজিং পাওয়ার ক্রমাগত কমে যাওয়া। তো আশা করি দুটো পয়েন্টই ক্লিয়ার হয়েছে। ইনফ্লেশনের ডেফিনেশন তুমি সেকেন্ডও বলতে পারো, পারচেজিং পাওয়ার অফ মানি কন্টিনিউয়াসলি ডিক্রিজ, অথবা কন্টিনিউয়াস ইনক্রিজ ইন দ্য প্রাইস অফ অল গুডস অ্যান্ড সার্ভিসেস। ঠিক আছে, অথবা প্রপার ডেফিনেশন তুমি যদি যেটা লেখা আছে এটা যদি বলো, প্রপার ডেফিনেশনস বোঝা যাবে। ওকে, পরের কি কারণের জন্য ইনফ্লেশন হয় এটা আমরা দেখিনি। কজেস অফ ইনফ্লেশন। ইনফ্লেশন ঠিক কী কী কারণের জন্য হয়? ইনফ্লেশন হওয়ার পিছনে অনেক কারণ আছে, এখানে মেন কারণগুলো তোমাদের দেখানো হয়েছে। ফার্স্ট দেখো, ইনক্রিজ ইন ডিমান্ড। চাহিদা বেড়ে গেলে দাম বাড়ে, এটা আমরা সবাই জানি। তো এখন চাহিদা বাড়া মানে কি? মানে এখানে একটা জিনিস ধরেই নেওয়া হচ্ছে যে সাপ্লাই একই আছে। ধরে না কোনো একটা মাছের বাজারে মাছ প্রতিদিন যত মাছ আসে তত মাছই এসছে, কিন্তু দাম বেশি, কারণ অনেক বেশি লোক মাছ কিনতে চাইছে, মানে মাছের ডিমান্ড হাই। সেই পার্টিকুলার দিনে হয়তো কোনো একটা অনুষ্ঠান ছিল, সেই জন্য
মাছ সবাই কিনতে চাইছে, সাপ্লাই বেশি একই থাকা সত্ত্বেও দাম বেশি। তো ইনক্রিজ ইন ডিমান্ড, এখানে একটা কন্ডিশনস আছে, সাপ্লাই একই থাকতে হবে, তাহলে জিনিসের দাম বাড়বে। তো চাহিদা বাড়লে দাম বাড়বে, এটা আমরা সবাই জানি। ডিক্রিজ ইন সাপ্লাই, নেক্সট পয়েন্ট হচ্ছে সাপ্লাই কমে যাওয়া। ঠিক আছে, সাপ্লাই কমে যাওয়া। তো সাপ্লাই কী কারণে কমে যায়? সাপ্লাই কোনো ডিজাস্টার, কোনো খরা, বন্যা ইত্যাদি কারণে সাপ্লাই কমে যেতে পারে। সেক্ষেত্রে বাজারে জিনিসটাই কম আছে, সেক্ষেত্রে ডিমান্ড একই থাকা সত্ত্বেও দাম কিন্তু বাড়বে। ঠিক আছে, তো ডিমান্ড বাড়েনি, কিন্তু এক্ষেত্রে সাপ্লাই কম থাকার জন্য জিনিসপত্রের দাম বাড়বে। সেকেন্ড পয়েন্ট আশা করি বোঝা গেছে। ইনক্রিজ ইন ডিমান্ড আর ডিক্রিজ ইন সাপ্লাই, দুটো কারণে একদম ইজি, কোনো অসুবিধা থাকার কথা নয়। থার্ড যেটা আছে দেখো, প্রিন্টিং টু মাচ মানি, টাকা বেশি ছাপানো। থার্ড পয়েন্ট, প্রিন্টিং টু মাচ মানি, টাকা ছাপায় কি আমাদের দেশে? রিজার্ভ ব্যাঙ্ক আমাদের টাকা ছাপায়। তো টাকা বেশি ছাপালে জিনিসপত্রের দাম বেড়ে যায়। টাকা বেশি ছাপালে জিনিসপত্রের দাম বেড়ে যায়, এর পিছনে কারণ কি? এর পিছনে মেন কারণ, একদম বেসিক কারণ, মানুষের হাতে বেশি টাকা এলে মানুষের পারচেজিং পাওয়ার বেড়ে যায়। তো মানুষ পারচেজিং পাওয়ার বেড়ে গেলে মানুষ আরও বেশি কিনতে চায়। বেশি কিনতে যখন চায়, তো ইনক্রিজ ইন ডিমান্ড, তোমরা ফার্স্ট পয়েন্টই পড়লে, ইনক্রিজ ইন ডিমান্ড মানে জিনিসপত্রের চাহিদা বেড়ে যায়, সেক্ষেত্রে প্রাইস বাড়ে। তো টাকা বেশি ছাপালে, মানুষের হাতে বেশি টাকা এলে মানুষের পারচেজিং পাওয়ার বাড়ে, ক্রয় ক্ষমতা বাড়ে, আরও বেশি মানুষ কিনতে চায়। যত বেশি টাকা তোমার হাতে আসবে, আমাদের ডিমান্ডও তত বেশি বাড়তে থাকবে। একটা করে জিনিসপত্র আমরা বেশি বেশি কিনতে থাকবো। তো আমরা যত বেশি কিনবো, তত ডিমান্ড বাড়বে, তত জিনিসের দাম বাড়বে। ঠিক আছে, একদম ইজি কনসেপ্ট, কোনো কনফিউশন নেই। তো সেই জন্য যত ইচ্ছা টাকা ছাপানো যায় না, টাকা ছাপানোর একটা লিমিট আছে। আর সেটা সেই অনুযায়ী রিজার্ভ ব্যাঙ্ক সেটা নির্ভর করে আমাদের ইকোনমি সাইজ কত, আমাদের টোটাল জিডিপি কত, ইকোনমিক অ্যাক্টিভিটি আমাদের দেশের কেমন, এইসব বিষয়ের উপর টাকা কত ছাপানো হবে সেগুলো নির্ভর করে। তো টাকা বেশি ছাপানোর জন্য ইনফ্লেশন এক্সপিরিয়েন্স করেছে পৃথিবীতে এরকম দেশ অনেক আছে। ভেনেজুয়েলা, জিম্বাবুয়ে, এই সমস্ত দেশগুলোর কথা হয়তো তোমরা শুনবে। জিম্বাবুয়ে টাকা প্রচুর পরিমাণে টাকা ছাপানোর জন্য ওদের দেশে ইনফ্লেশন রেট এক সময় 1200% পর্যন্ত গেছিল। 1200% ইনফ্লেশন রেট, যেটা ইন্ডিয়ার ক্ষেত্রে মোটামুটি অ্যাভারেজ 4% চলে। 1200% ইনফ্লেশনের মানে একটা প্রোডাক্ট, 100 টাকার প্রোডাক্ট, সেটা তার 1200% বেশি দামে বিক্রি হয়। এই সম্বন্ধে আমি তোমাদের একটা জিনিস দেখাতে চাইব। এটা দেখো, জিম্বাবুয়ের একটা ডেটা দেখানো হয়েছে 2008 সালে, এস্টিমেটেড ইনফ্লেশনের পার্সেন্টেজ দেখানো হয়েছে। দেখো সংখ্যাটা গুনতেও পারবে না, এত পার্সেন্ট ইনফ্লেশন রেট। এদের একটা সময় ছিল প্রতিদিন প্রাইস ডবল হয়ে যেত। তো লাস্ট এদের কারেন্সি ক্যান্সেল পর্যন্ত করতে হয়েছে, ইউএস ডলার দেশে চালু করতে হয়েছে। নিজের সরকারি নিজের দেশে কারেন্সিকে বাতিল করেছিল এবং বলেছিল যা কারেন্সি আছে সব কিছু জ্বালিয়ে দেওয়ার জন্য। সেকেন্ড, এই পিকচারে তোমরা দেখতে পাচ্ছ জিম্বাবুয়ের ডলার, যেটার অ্যামাউন্ট 100 ট্রিলিয়ন। জিম্বাবুয়ে ডলার 100 ট্রিলিয়ন, মানে এদের এত বেশি পরিমাণ টাকা ছাপিয়েছে যে সামান্য কিছু জিনিস দোকান থেকে কেনার জন্য সুটকেস ভরে টাকা নিয়ে যেতে হতো দোকানে। তো সেক্ষেত্রে যাতে এত টাকা ক্যারি করতে না হয়, সেই জন্য এরা টাকার অ্যামাউন্টগুলো ধীরে ধীরে বাড়াতে থাকে। যেমন আমাদের দেশে বড় অঙ্কের টাকা মানে 500 টাকা, 2000 টাকা এগুলো রয়েছে। তো এদের দেশে টাকার অ্যামাউন্টগুলো ধীরে ধীরে বাড়াতে শুরু করে। আর ইনফ্লেশনও যে রেটে বাড়ছিল, তোমরা পাশের ফিগারে যেটা দেখালাম তোমাদের, তো ইনফ্লেশনও সেই হারে বাড়তে থাকে। তো যার জন্য একটা সময় আসে যখন জিম্বাবুয়েকে 100 ট্রিলিয়ন ডলার পর্যন্ত নোট ছাপাতে বাধ্য হয়। এটা এক্সাম পারপাসের জন্য অতটা গুরুত্বপূর্ণ নয়, কিন্তু এই কনসেপ্টগুলো থাকা দরকার। নেক্সট পয়েন্ট দেখো, প্রিন্টিং টু মাচ মানি, এটা হলো নেক্সট পয়েন্ট। ট্যাক্স রাইজেস, এখানে ট্যাক্স রাইজেস বলতে বোঝাতে চাইছি ইনডিরেক্ট ট্যাক্স। ঠিক আছে, ইনডিরেক্ট ট্যাক্স তোমরা জানো যে কোনো প্রোডাক্টের সঙ্গে থাকে, যে কোনো প্রোডাক্টের এমআরপি যেখানে লেখা থাকে এমআরপি এত টাকা, তার নিচে ব্র্যাকেটে দেখবে লেখা থাকে ইনক্লুসিভ অল ট্যাক্সেস, মানে ওই প্রোডাক্টের ওপর ট্যাক্স অলরেডি ইনক্লুড আছে ওই প্রাইসের ওপর। তো সেই ট্যাক্স যদি সরকার বাড়ায়, সেক্ষেত্রে কী হবে, যে জিনিসটার দামও বাড়বে। ঠিক আছে, ইনডিরেক্ট ট্যাক্স কোনগুলো? ইনডিরেক্ট ট্যাক্স তোমার এখন ভ্যাট, জিএসটি, এখন ভ্যাট নেই, জিএসটি, সেন্ট্রাল সেলস ট্যাক্স, ঠিক আছে, এক্সাইজ ডিউটি, কাস্টম ডিউটি, এই সমস্তগুলো হচ্ছে তোমার ইনডিরেক্ট ট্যাক্স। এখন ইনডিরেক্ট ট্যাক্সগুলো ম্যাক্সিমামগুলোই একসঙ্গে করে জিএসটি আনা হয়েছে। তো সেক্ষেত্রে ইনডিরেক্ট ট্যাক্স যদি বাড়ে, জিনিসপত্রের দাম বাড়বে।
আর একটা কথা বলে রাখা দরকার, ডিরেক্ট ট্যাক্স বাড়লে কিন্তু ইনফ্লেশন বাড়ে না, ইনফ্লেশন উল্টে ইনফ্লেশন কমে যায়। সেটা কেন কমে সেগুলো পরে আসছি। তো ট্যাক্স রাইজেস মিনস, এই পয়েন্টটা মনে রাখবে, ট্যাক্স রাইজেস মিনস ইনডিরেক্ট ট্যাক্সের কথা এখানে বলা হচ্ছে, ঠিক আছে। নেক্সট দেখো, ডিক্লাইন ইন এক্সচেঞ্জ রেট। এক্সচেঞ্জ রেট বলতে বোঝায় ইন্ডিয়ার কারেন্সির সঙ্গে বিদেশি মুদ্রার বিনিময় হার, ঠিক আছে। ইন্ডিয়ার কারেন্সির সঙ্গে বিদেশি মুদ্রার বিনিময় হার। বিনিময় হার দেখো পাশে দেখানো হয়েছে, $1 ইকুয়াল টু ইন্ডিয়া রুপিসে 70 টাকা, $1 ইকুয়াল টু 75 রুপিস, ঠিক আছে। তো $1 70 টাকা থেকে যদি 75 টাকা হয়ে যায়, 70 থেকে যদি 75-এ যায়, তাহলে বলা হবে এক্সচেঞ্জ রেট ডিক্লাইন করেছে বা ইন্ডিয়ার টাকার ভ্যালু কমে গেছে। কেন? কারণ দেখো, আগে কেউ আমাদের $1 দিলে আমরা তাকে দিতাম 70 রুপিস, কিন্তু এখন সে আমাদের $1 দিলে আমরা তাকে দেবো 75 রুপিস। মানে সে তো আমাদের $1 দিচ্ছে, কিন্তু আমাদের তাকে বেশি টাকা দিতে হচ্ছে, ঠিক আছে। মানে ইন্ডিয়ার টাকার ভ্যালু কমে গেছে, এটাকে বলা হয় এক্সচেঞ্জ রেট ডিক্লাইন হওয়া বা ডেপ্রিসিয়েশন অফ রুপিস বলতে পারো, ঠিক আছে। তো এখানে আমরা একটা জিনিস বুঝবো যে এক্সচেঞ্জ রেট ডিক্লাইন করলে $1 ইকুয়াল টু 70 থেকে $1 যদি ইকুয়াল টু 75 রুপিস হয়, তাহলে বাজারের জিনিসপত্রের দাম এর উপরে কী প্রভাব পড়বে, বাজারের জিনিসপত্রের দামের সঙ্গে এক্সচেঞ্জ রেটের কী সম্পর্ক। এটা মেন কারণটা দেখো, এর জন্য আমাদের ইম্পোর্টেড প্রোডাক্ট আরও বেশি দাম বেড়ে যাবে, ইম্পোর্টেড প্রোডাক্ট আরও বেশি প্রাইস ইনক্রিজ করবে ইম্পোর্টেড প্রোডাক্টের। তার কারণ দেখো, আগে বিদেশে যেটা $1 দাম, বিদেশে দাম $1, সেই প্রোডাক্টটা ইন্ডিয়াতে বিক্রি হতো 70 টাকা। এখন বিদেশে দাম $1 জিনিসটাই 75 রুপিসে ইন্ডিয়া বিক্রি হবে। মানে আমরা যখন বিদেশ থেকে কোনো জিনিস ইম্পোর্ট করব, আমরা বিদেশে $1 দামের জিনিসটা আগে 70 টাকা দিয়ে কিনে আনতাম, এখন সেটাই 75 রুপিস ইন্ডিয়াতে দাম হবে, ঠিক আছে। তো এক্ষেত্রে মেন যেটা প্রবলেম হয়, আমরা যেটা সবচেয়ে বেশি ইম্পোর্ট করি খনিজ তেল। তোমরা জানো যে ইন্ডিয়া যা টোটাল ইম্পোর্ট, তার অলমোস্ট 70% বলা হয় একসাথে POL, পেট্রোলিয়াম অয়েল অ্যান্ড লুব্রিকেন্ট, ঠিক আছে। অলরেডি অলমোস্ট 70% আমরা খনিজ তেল, পেট্রোলিয়াম অয়েল অ্যান্ড লুব্রিকেন্ট বলে। তো এটা আমরা বিদেশ থেকে ম্যাক্সিমামটাই আমদানি করি। আর অয়েল প্রাইস বাড়লে মোটামুটি সব জিনিসেরই দাম বাড়ে। তো যেহেতু অয়েল একটা ইম্পোর্টেড প্রোডাক্ট, সেক্ষেত্রে এক্সচেঞ্জ রেট ডিক্লাইন করার ফলে অয়েল প্রাইস ইনক্রিজ করবে। অয়েল প্রাইস ইনক্রিজ করলে কী হবে, তোমার সব জিনিসেরই দাম বাড়বে। কারণ খনিজ তেলের দামের সঙ্গে দেখো সব কিছুর একটা ক্যারিং কস্ট আছে। বাজারে যে আলু পেঁয়াজ এইগুলো আসে, সেগুলোর জন্য কোনো ক্যারিং কস্ট লাগে, তো সেটাও দামের ওপরই পড়ে। তো ভাড়া বেশি লাগলে জিনিসপত্রের দামও বাড়বে। আর এছাড়া ম্যানুফ্যাকচারিংয়ের কাজে বা কোনো ইন্ডাস্ট্রি কোনো কিছু প্রোডাকশনের কাজে কম বেশি খনিজ তেল ব্যবহার করা হয়। তো সেক্ষেত্রে যদি প্রোডাকশন কস্ট বেড়ে যায়, জিনিসপত্রের দাম বাড়তে থাকবে, ঠিক আছে। তো এটা গেল ডিক্লাইন ইন এক্সচেঞ্জ রেট। তো এক্সচেঞ্জ রেট ডিক্লাইন করলে, আবার বলছি দেখো, এক্সচেঞ্জ রেট ডিক্লাইন করলে ইম্পোর্টেড প্রোডাক্টের দাম বেড়ে যায়। ইম্পোর্টেড প্রোডাক্ট শুধুমাত্র আমাদের মোবাইল, ল্যাপটপ এগুলোই নেই, এছাড়াও অনেক প্রোডাক্ট আছে যেগুলো, যেমন ধরো কোথায় বলছি, জাস্ট এক্সাম্পল, হিরো মোটরসাইকেল ইন্ডিয়াতে তৈরি হয়, কিন্তু এর সমস্ত পার্টস কি ইন্ডিয়ায় তৈরি হয়? কিছু কিছু পার্টস হয়তো থাকতে পারে যেটা বিদেশ থেকে আমদানি করা হয়। সেক্ষেত্রে সেই পার্টিকুলার পার্টসটা যদি আমদানি করতে খরচা বেশি হয়, সেক্ষেত্রে কী হবে, টোটাল প্রোডাক্টের দাম বেড়ে যাবে। তাছাড়া অয়েল প্রাইস ইনক্রিজ করার জন্য মেন দাম বাড়ে। তো নেক্সট পয়েন্ট দেখো, ইনক্রিজ ইন মানি সাপ্লাই, টাকার যোগান বেড়ে যাওয়া। তো টাকার যোগান বেড়ে যাওয়া মানে মানুষের হাতে বেশি টাকা আসা, মানে অ্যাকচুয়ালি প্রিন্টিং টু মাচ মানি, যেটা থার্ড পয়েন্টে তোমরা পড়েছিলে। এটা দুটো মোটামুটি সেমই পয়েন্ট, ইনক্রিজ ইন মানি সাপ্লাই আর প্রিন্টিং টু মাচ মানি মোটামুটি সেমই। তো মানুষের হাতে বেশি টাকা এলে, যেটা অলরেডি তোমাদের বলেছি, মানুষের হাতে বেশি টাকা এলে মানুষের পারচেসিং পাওয়ার বেড়ে যায়, মানুষ আরও বেশি কেনে, ফলে ডিমান্ড বাড়ে, তার জন্য জিনিসের দাম বাড়ে, ঠিক আছে। তো পয়েন্টটা বোঝা গেছে। লাস্ট পয়েন্ট, ইনক্রিজ ইন প্রোডাকশন কস্ট। জিনিস তৈরির করার খরচাই যদি বেশি হয়, কোম্পানি কম দামে দেবে কোথা থেকে, ঠিক আছে। প্রোডাকশন কস্ট বলতে বোঝায় জিনিস তৈরি করার খরচ, ঠিক আছে। তৈরি করার খরচ হতে পারে র মেটেরিয়ালসের দাম, হতে পারে অয়েল প্রাইস, হতে পারে ওয়েজ, ঠিক আছে। তো এইগুলো বাড়ার জন্য জিনিসপত্রের দাম বাড়ে, সেক্ষেত্রে ইনফ্লেশনের এটাও একটা গুরুত্বপূর্ণ কারণ। তো আশা করি যে পয়েন্টগুলো আছে এগুলো নিয়ে কোনো কনফিউশন থাকার কথা নয়। ইনক্রিজ ইন ডিমান্ড, ডিক্রিজ ইন সাপ্লাই, প্রিন্টিং টু মাচ মানি, ট্যাক্স রাইজেস। তো এক এক করে আমরা সব পয়েন্টগুলো দেখে নিয়েছি, আশা করি বুঝে গেছে, কোনো অসুবিধা নেই। নেক্সট পয়েন্ট দেখো, টাইপস অফ ইনফ্লেশন, ঠিক আছে। ইনফ্লেশন অ্যাকচুয়ালি মেন দুটো টাইপ আছে, ডিমান্ড
পুল ইনফ্লেশন, কস্ট পুশ ইনফ্লেশন, যেটা নাম শুনেই বোঝা যাচ্ছে। ডিমান্ড পুল, পুল মানে হচ্ছে টেনে তোলা, ডিমান্ড পুল, ডিমান্ড টেনে তোলে কাকে? প্রাইসকে, ঠিক আছে। তো ডিমান্ড বাড়লে দাম বাড়বে, তার জন্য যে ইনফ্লেশন, ডিমান্ড পুল ইনফ্লেশন। When inflation arises due to increase in demand, inflation arises due to increase in demand, demand pull inflation. Cost push inflation, inflation arises due to increase in the cost of production, একদম সেম কস্ট অফ প্রোডাকশন, এর আগে আমরা কজেস অফ ইনফ্লেশনই দেখলাম। তো এখানে কোশ্চেন, পরীক্ষায় কোশ্চেন কীভাবে দেয়, পরীক্ষায় কোশ্চেন এরকম থাকে, হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং ডিমান্ড পুল ইনফ্লেশন, তো এরকম চারটে অপশন দিয়ে দেয়। অথবা এরকম থাকতে পারে, হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং কস্ট পুশ ইনফ্লেশন। তো তোমাদের যে অপশনগুলো দেবে সেগুলো তোমাদের দেখতে হবে এটা ডিমান্ড বাড়াতে সাহায্য করছে না কস্ট অফ প্রোডাকশন বাড়াতে সাহায্য করছে, তোমাদের এইভাবে ভেবে অ্যান্সারটা করতে হবে। এখানে কিছু এক্সাম্পল দেওয়া আছে, কিন্তু এই এক্সাম্পলগুলো যথেষ্ট নয়, এর বাইরেও থাকতে পারে। তোমাদের কনসেপ্ট ক্লিয়ার থাকলে আশা করি অ্যান্সার দিতে কোনো প্রবলেম হবে না। ফার্স্ট দেখো, ইনক্রিজ ইন মানি সাপ্লাই, যেটা বলা আছে, ইনক্রিজ ইন মানি সাপ্লাই তো ডিমান্ড পুল ইনফ্লেশন হবে, কারণ মানি সাপ্লাই বাড়লে ডিমান্ড বাড়ে, মানুষের এত বেশি টাকা এলে মানুষের ডিমান্ড বাড়ে, মানুষ আরও বেশি কিনতে চায়। তো ফার্স্ট সময় বোঝা যাচ্ছে যে ডিমান্ড পুল ইনফ্লেশন। ইনক্রিজ ইন গভর্নমেন্ট এক্সপেন্ডিচার, ঠিক আছে, গভর্নমেন্ট এক্সপেন্ডিচার ইনক্রিজ, গভর্নমেন্ট এক্সপেন্ডিচার মানে সরকারের খরচ, সরকারের যেটা খরচ, অ্যাকচুয়ালি সরকারের ঘর থেকে টাকা কোথায় আসে? জনগণের কাছে আসে, ঠিক আছে। যেমন সরকারের খরচ, সরকারের যারা কর্মচারী এমপ্লয়িজ তাদের স্যালারি, তো সরকার যদি খরচা বেশি করে তাদের স্যালারি যদি বাড়িয়ে দেয় তাহলে মানুষের হাতে বেশি টাকা আসবে, মানুষ আরও বেশি জিনিসপত্র কিনতে চাইবে, তো সেক্ষেত্রে ডিমান্ড বাড়বে। অথবা সরকারের ধরো খরচ করে রোড, হসপিটাল এইগুলোতে, তো সরকার একটা রোড তৈরি করবে, সেখানে কাজ করবে কারা? সাধারণ মানুষরা কাজ করবে, ঠিক আছে। তো রোড তৈরির জন্য যারা কাজ করবে, ঠিকাদার, লেবার, এদেরকে সরকার পেমেন্ট করবে, মানে সরকারের ঘর থেকে টাকা আমাদের ইকোনমিতে আসবে। তো সেক্ষেত্রে কী হচ্ছে, আমাদের ইকোনমিতে এক্সট্রা টাকা আসছে, মানে মানুষের হাতে এক্সট্রা টাকা, মানুষ এক্সট্রা টাকা পাচ্ছে। তো মানুষের হাতে এক্সট্রা টাকা যদি আসে তো সেক্ষেত্রে তোমার ডিমান্ড বাড়বে, ডিমান্ড বাড়লে ডিমান্ড পুল ইনফ্লেশনই পড়বে এই ক্যাটাগরিতে, ঠিক আছে। ইনকাম বাড়লে, ইনকাম বাড়লে তোমাদের অলরেডি বলছিলাম যে মানুষের ইনকাম বাড়লে ডিমান্ড বাড়বে, ডিমান্ড বাড়লে ডিমান্ড পুল ইনফ্লেশনের মধ্যে পড়বে। পপুলেশন বাড়লে, ঠিক আছে, পপুলেশন, জনসংখ্যা যদি বাড়ে, তো দেখো জনসংখ্যা বাড়লে ডিমান্ডও বাড়বে, কারণ একটা লোকের যা কিছু চাই দুজনের তার থেকে নিশ্চয়ই বেশি চাই। তো পপুলেশন যত বাড়বে তত বেশি ডিমান্ড বাড়বে, ইনফ্লেশনও তত বেশি বাড়বে, ঠিক আছে। তো এগুলো সব ডিমান্ড পুল ইনফ্লেশন বোঝা গেল। কস্ট পুশ ইনফ্লেশনের মধ্যে দেখো তিনটে পয়েন্ট বলা আছে এখানে। কস্ট অফ প্রোডাকশন ইনক্রিজ করা, মানে র মেটেরিয়ালসের দাম বা ওয়েজ বলতে পারো, বা যদি কোনো জায়গার উপর কোনো ইন্ডাস্ট্রি থাকে তার যদি কোনো ভাড়া লাগে, রেন্ট যদি বেড়ে যায়, তো সেক্ষেত্রে কস্ট পুশ ইনফ্লেশন বলতে পারো, ঠিক আছে। অয়েল প্রাইস যদি বাড়ে অবশ্যই ক্যারিং কস্ট বেড়ে যাবে, অথবা প্রোডাকশনের কাজে যে অয়েল ব্যবহার করা হয় তার খরচা বেড়ে যাবে, সেক্ষেত্রে কস্ট পুশ ইনফ্লেশন হবে। ওয়েজ, কর্মচারীদের যদি স্যালারি বেশি দিতে হয়, ওয়েজ যদি বেশি দিতে হয়, সেক্ষেত্রে ইন্ডাস্ট্রির খরচ বেড়ে যাবে, ঠিক আছে। ইন্ডাস্ট্রির খরচ বেড়ে গেলে কস্ট পুশ ইনফ্লেশন হবে, ঠিক আছে। ইন্ডাস্ট্রির খরচা বেশি গেলে তার প্রোডাক্টের দামও কোম্পানি নিশ্চয়ই বাড়িয়ে দেবে। তো আশা করি এই তিনটে পয়েন্ট বোঝা গেছে। আর ডিমান্ড পুল ইনফ্লেশন, কস্ট পুশ ইনফ্লেশনের মধ্যে যে পয়েন্টগুলো ছিল, আশা করি এগুলো নিয়ে কোনো অসুবিধা থাকার কথা নয়। পরের যে দুটো পয়েন্ট রয়েছে, সাপ্রেসড ইনফ্লেশন আর ওপেন ইনফ্লেশন। সাপ্রেসড ইনফ্লেশন, ওপেন ইনফ্লেশন অ্যাকচুয়ালি একটা আরেকটার অপোজিট। সাপ্রেসড মানে কোনো কিছু দাবিয়ে রাখা, ঠিক আছে। তো সাপ্রেসড ইনফ্লেশন নর্মালি দেখা যায় সোশ্যালিস্ট ইকোনমিতে, মানে এখানে ডিমান্ড সিচুয়েশন দেখো কীরকম, ডিমান্ড বেশি, দাম বাড়তে চাইছে, কিন্তু সরকার একটা দাম বেঁধে রেখেছে, মানে ইনফ্লেশন বাজারে অলরেডি অনেক বেশি আছে কিন্তু সেটা দাম বাড়তে পারছে না, কারণ সরকার একটা দাম নির্দিষ্ট ফিক্সড করে রেখেছে। তো এটাকে বলা হবে সাপ্রেসড ইনফ্লেশন। তো সাপ্রেসড ইনফ্লেশন নর্মালি দেখা যায় সোশ্যালিস্ট কান্ট্রিগুলো। সোশ্যালিস্ট কান্ট্রি কোনগুলো? চায়না, সোভিয়েত রাশিয়া, কিউবা, ভিয়েতনাম, নর্থ কোরিয়া, এইসব দেশগুলো, ঠিক আছে। এগুলো হচ্ছে সোশ্যালিস্ট কান্ট্রি। সোশ্যালিস্ট কান্ট্রিতে দাম তোমরা জানো যে সরকার ঠিক করে, এটা বাজারের ওপর ছাড়া থাকে না, বাজারে ডিমান্ড সাপ্লাই দ্বারা নির্ধারিত হয় না। তো এই দেশগুলোতে দাম যেহেতু সরকার ফিক্সড করে রাখে, ডিমান্ড বাড়লেও কিন্তু দাম বাড়তে পায় না। তো এই ধরনের ইনফ্লেশনকে বলা হবে সাপ্রেসড ইনফ্লেশন। সাপ্রেসড মানে যেটাকে সাপ্রেস করে রাখা হয়েছে, দাবিয়ে রাখা হয়েছে। নেক্সট দেখো ওপেন ইনফ্লেশন। ওপেন ইনফ্লেশন মানে এক কথায় বলতে গেলে নো গভর্নমেন্ট ইন্টারভেনশন। এখানে বাজারে ডিমান্ড সাপ্লাইয়ের উপর সব কিছু ছাড়া থাকবে, গভর্নমেন্ট কোনো ইন্টারভেনশন করবে না।
তো সাপ্রেসড মানে যেখানে সরকার দাম বেঁধে রাখে, ডিমান্ড বেশি থাকা সত্ত্বেও দাম বাড়তে পারে না। ওপেন ইনফ্লেশন মানে যেখানে গভর্নমেন্ট কোনো ইন্টারভেনশন থাকে না, সরকার কোনো হস্তক্ষেপ করে না, দাম বাজারের ওপরে ছাড়া থাকে, এটাকে সেই ধরনের ইনফ্লেশনকে বলা হবে ওপেন ইনফ্লেশন। তো আশা করি এই 4টে পয়েন্টই বোঝা গেছে, ডিমান্ড পুল, কস্ট পুশ, সাপ্রেসড ইনফ্লেশন, ওপেন ইনফ্লেশন। নেক্সট দেখো মেজারমেন্ট, এটা একটা খুব গুরুত্বপূর্ণ জায়গা, এটা যদি না বুঝতে পারো খুব প্রবলেম হবে, মন দিয়ে শোনো তাহলে দেখো বুঝে যাবে। মেজারমেন্ট অফ ইনফ্লেশন, ইনফ্লেশন তো আমরা দেখলাম, কিন্তু ইনফ্লেশন মাপা হবে কিভাবে, ইনফ্লেশন মেজার করা হবে কিভাবে। ফার্স্ট আমরা এই লাইনটাকে দেখব, ঠিক আছে। যে কোনো প্রোডাক্ট প্রডিউসার তৈরি করে, ম্যানুফ্যাকচারার বা প্রডিউসার কোনো ইন্ডাস্ট্রিতে তৈরি হয়, প্রডিউসার তৈরি করে, সেটা প্রডিউসার তৈরি করে কি ডিরেক্ট আমাদের দেয়? অবশ্যই না। প্রডিউসার কাকে বিক্রি করে? হোলসেলারকে। হোলসেলার থেকে রিটেলারের কাছে আসে, রিটেলার মানে খুচরো বিক্রেতা, মানে দোকানদার, আমরা যাদের কাছে কিনি, ঠিক আছে। তো হোলসেলার থেকে রিটেলার থেকে কনজিউমার মানে কারা? আমরা, যারা জিনিসটা ব্যবহার করবো, কনজিউম করবো, ঠিক আছে। তো আমরা কার কাছে কিনি? রিটেলারের কাছে বা খুচরো বিক্রেতার কাছে, ঠিক আছে। রিটেলাররা কার কাছে কেনে? হোলসেলারের কাছে। হোলসেলার প্রডিউসারদের কাছে। তো প্রডিউসার একটা লাভ রাখে, তারপর হোলসেলাররা তারাও একটা লাভ রাখে, তারপর রিটেলারের কাছে জিনিসটা আসে, রিটেলার থেকে আমাদের কাছে, ঠিক আছে। তো এইভাবে কোনো জিনিস আমাদের হাত পর্যন্ত পৌঁছায়, প্রডিউসার, হোলসেলার, রিটেলার। এখানে ইনফ্লেশন মানে আমরা জানি যে দাম বাড়া। তো দাম কোথায় বাড়ছে এটা আমরা কিভাবে দেখবো? দাম কোথায় বাড়ছে এটা দেখার জন্য আমাদের 3 রকম ইন্ডেক্স রয়েছে। যদি প্রডিউসার দাম বাড়ায়, ঠিক আছে, দেখো যদি প্রডিউসার দাম বাড়ায় সেক্ষেত্রে যে ইন্ডেক্সের মাধ্যমে আমরা এটাকে মেজার করব সেটা হচ্ছে পিপিআই বা প্রডিউসার প্রাইস ইন্ডেক্স। প্রডিউসার যদি দাম বাড়ায়, যে ইন্ডেক্সের দ্বারা আমরা সেটা মেজার করবো ইনফ্লেশন, সেটার নাম প্রডিউসার প্রাইস ইন্ডেক্স, ঠিক আছে, বা পিপিআই। যদি হোলসেল মার্কেটে জিনিসের দাম বাড়ে, ঠিক আছে, আমরা যে ইন্ডেক্স দ্বারা সেটাকে দেখবো সেটার নাম ডব্লিউপিআই বা হোলসেল প্রাইস ইন্ডেক্স। ওকে, নেক্সট, যদি রিটেল মার্কেটে জিনিসের দাম বাড়ে, রিটেলাররা যদি দাম বাড়ায়, সেক্ষেত্রে আমরা যে ইন্ডেক্সের দ্বারা সেটা মেজার করবো সেটার নাম সিপিআই বা কনজিউমার প্রাইস ইন্ডেক্স। তো 3টে জায়গার ক্ষেত্রে 3 রকম ইন্ডেক্স রয়েছে, প্রডিউসার প্রাইস ইন্ডেক্স, হোলসেল প্রাইস ইন্ডেক্স, কনজিউমার প্রাইস ইন্ডেক্স। কারণ কনজিউমার বা কাস্টমাররা আমরাই কিনি রিটেলারদের কাছ থেকে। তো দেখো রিটেল মার্কেটে যেটা, সেটার নাম হচ্ছে কনজিউমার প্রাইস ইন্ডেক্স। আর এখানে একটা গুরুত্বপূর্ণ জিনিস তোমরা এটা মনে রাখবে, ইন্ডিয়ার ক্ষেত্রে কোনটা ব্যবহার করা হয়? ইন্ডিয়ার ক্ষেত্রে দুটো ব্যবহার করা হয়, একটা ব্যবহার করা হয় না। পিপিআই যেটা প্রডিউসার প্রাইস ইন্ডেক্স, ইন্ডিয়াতে ব্যবহার করা হয় না, এটা মাথায় রাখবে, ঠিক আছে। আর ইন্ডিয়াতে যে দুটো ব্যবহার করা হয়, এক ডব্লিউপিআই, সেকেন্ড সিপিআই, হোলসেল প্রাইস ইন্ডেক্স অ্যান্ড কনজিউমার প্রাইস ইন্ডেক্স। এই দুটো ইন্ডিয়াতে ব্যবহার করা হয়। গুরুত্বপূর্ণ একটা ইনফরমেশন যেটা মাথায় রাখবে সেটা হচ্ছে, ইন্ডিয়াতে তোমরা জানো যে রিজার্ভ ব্যাঙ্ক আমাদের ইনফ্লেশন কন্ট্রোল করে, সরকারও কন্ট্রোল করে, সরকারের হাতে কিছু পাওয়ার্স রয়েছে, আমাদের আরবিআইয়ের হাতে কিছু পাওয়ার্স রয়েছে ইনফ্লেশন ইকোনমিতে হলে কন্ট্রোল করার জন্য। তো আমাদের রিজার্ভ ব্যাঙ্ক কোন ইন্ডেক্সটা ফলো করে, ঠিক আছে? রিজার্ভ ব্যাঙ্ক সিপিআই ফলো করে। 2014 আগে রিজার্ভ ব্যাঙ্ক ডব্লিউপিআই ফলো করতো। রিজার্ভ ব্যাঙ্ক সিপিআইকে ফলো করা শুরু করে 2014 থেকে। এটা গুরুত্বপূর্ণ ইয়ার, এটা মনে রাখবে। যখন রঘুরাম রাজন আরবিআই গভর্নর ছিলেন, তখনই রিজার্ভ ব্যাঙ্ক ডব্লিউপিআই থেকে সিপিআই শিফট করে যায়। তো রিজার্ভ ব্যাঙ্ক আরবিআই ফলোস সিপিআই ডেটা। তো আশা করি 3টে ইন্ডেক্স সম্বন্ধে কিছুটা আইডিয়া পেয়েছো তোমরা, যে প্রডিউসার প্রাইস ইন্ডেক্স কোথায় মাপে, ডব্লিউপিআই কোথায় মাপে, সিপিআই কোথায় মাপে, আর কোনো প্রোডাক্ট প্রডিউসার থেকে হোলসেলার, হোলসেলার থেকে রিটেলারের মাধ্যমে, এইভাবে মাধ্যমে আমাদের কাছে আসে। নেক্সট আমরা দেখবো যে কিভাবে মেজার করা হয়, ইনফ্লেশন মাপা হয় কিভাবে। তো দেখো কিভাবে মাপা হয় এটা দেখতে গেলে প্রথমে আমাদের একটা বেসিক জিনিস বুঝতে হবে। ইনফ্লেশন মানে হচ্ছে কোনো জিনিসের দাম বাড়া। এখন যদি আমি তোমাদের বলি যে কোনো জিনিসের দাম আগের বছর 100 টাকা ছিল, এই বছরে 120 টাকা হলো, তো কত পার্সেন্ট বেড়েছে? তো তুমি পার্সেন্টেজের ক্যালকুলেশন তো করেছো। তো 100 থেকে 120 হওয়া মানে 20% বেড়েছে, ঠিক আছে। সেম যদি এটা বলা যায়, ধরো কোনো টি শার্ট আগের বছর 200 টাকা দাম ছিল, এই বছরে 250 টাকা দাম হয়েছে, তো প্রাইস কত পার্সেন্ট ইনক্রিজ করেছে? তো
তো সেক্ষেত্রে কীভাবে বের করা হবে? বের করতে গেলে প্রথমে কারেন্ট প্রাইস মানে 250 টাকা। এই বছরে একটা টি শার্টের দাম 250 টাকা, আগের বছর ছিল 200 টাকা। তো কারেন্ট প্রাইস মানে 250 টাকা মাইনাস আগের বছর কী দাম ছিল, আগের বছর দাম ছিল 200 টাকা মাইনাস 200 বাই বেস ইয়ার মানে আগের বছরের দাম এখানে। তো বেস ইয়ার মানে 200 টাকা ইন্টু 100% তুমি পেয়ে যাবে। ঠিক আছে, তো দেখো বেস ইয়ার মানে এখানে আমরা ধরেছিলাম আগের বছর, যে বছরের যখন আমরা বলি দাম বেড়েছে, তো আমরা নিশ্চয়ই কিছু একটা সাপেক্ষে দাম বেড়েছে, এটাই আমরা বলতে পারি। দাম বেড়েছে মানে কিছু একটা স্ট্যান্ডার্ড আমরা ধরেছি, তারপরে আমরা বলছি যে বেড়েছে। তো যেটা আমরা স্ট্যান্ডার্ড ধরে নিয়েছি সেটাই বলতে বেস ইয়ারকে বোঝায়। তো কারেন্ট প্রাইস মানে এখন দাম মাইনাস বেস ইয়ার প্রাইস মানে আগে কত দাম ছিল সেটা এখন কত হয়েছে মাইনাস আগে কত ছিল বাই আগের দাম ইন্টু 100। পাতি যেমন পার্সেন্টেজের ক্যালকুলেশন করো, এর মধ্যে কোনো জটিলতা নেই। ঠিক আছে, তো এটা করে তুমি একটা প্রোডাক্টের দাম কত পার্সেন্ট বেড়েছে এটা ক্যালকুলেশন করতে পারবে। তো এইভাবে এখানে ডব্লিউপিআই, সিপিআই এগুলোর ক্ষেত্রে আলাদা আলাদা আইটেমস আছে, নাম্বারস অফ আইটেম। যেমন ডব্লিউপিআই এর ক্ষেত্রে 697 আইটেমকে কভার করা হয়। তো ডব্লিউপিআই দেখা হবে 697 আইটেমের ক্ষেত্রে কত দাম বেড়েছে। ঠিক আছে, মানে 697 আইটেমের ক্ষেত্রে আলাদা আলাদাভাবে ক্যালকুলেশন করে এই পার্সেন্টেজটা বের করা হবে। তারপরে সেটাকে একটা ওয়েটেড অ্যাভারেজ করা হয়। ওয়েটেড অ্যাভারেজ মানে সবগুলোর ওয়েটের সমান থাকে না, ওয়েটেড অ্যাভারেজ করা হয়। তো তারপর ডব্লিউপিআই আমরা পাবো। তো ডব্লিউপিআই এর এটা মনে রাখবে, এটা বলা হয় ডব্লিউপিআই বাস্কেট। ডব্লিউপিআই বাস্কেটের নাম্বার অফ আইটেমস ইন ডব্লিউপিআই বাস্কেট। ঠিক আছে, 697 আইটেম, দেয়ার আর 697 ইন ডব্লিউপিআই বাস্কেট। তো 697 আইটেমের প্রত্যেকটা আইটেমের এই ফর্মুলায় কারেন্ট প্রাইস মাইনাস বেস ইয়ার প্রাইস বাই বেস ইয়ার প্রাইস ইন্টু 100, যেমন পার্সেন্টেজের অঙ্ক করো সেরকমভাবে এটা ক্যালকুলেশন করা হবে। তারপর সেটাকে ওয়েটেড অ্যাভারেজ করে ডব্লিউপিআই বের করা হবে। এখানে একটা কথা বলে রাখি, ডব্লিউপিআই বেস ইয়ার কিন্তু আগের বছর ধরা হয় না, মানে আগের বছর হিসাবে কতটা বেড়েছে সেটা নয়। ডব্লিউপিআই, সিপিআই এগুলো প্রত্যেকটার একটা ফিক্সড বেস ইয়ার আছে। ডব্লিউপিআই বেস ইয়ার 2011-12 2011-12 সাল বর্তমানে বেস ইয়ার। ঠিক আছে, বর্তমানে ডব্লিউপিআই বেস ইয়ার 2011-12। তো 2011-12 সালের দামের তুলনায় এখন কতটা দাম বেড়েছে এটা ক্যালকুলেশন করা হবে ডব্লিউপিআই। আশা করি বোঝা গেছে, কোনো অসুবিধা থাকার কথা নয়। সেম সিপিআই এর ক্ষেত্রেও। তো আমি এটা একটা কথা বলে দিই, সিপিআই এর যে বাস্কেট, সিপিআই বাস্কেটে মোট কতগুলো প্রোডাক্ট আছে। তো সিপিআই এর ক্ষেত্রে এটা রিটেল মার্কেটে ক্যালকুলেশন করা হয়, তোমরা জানো। তো সিপিআই এর কনজিউমার প্রাইস ইন্ডেক্সের ক্ষেত্রে রুরাল এবং আরবান এরিয়ার ক্ষেত্রে দুটো আলাদা ব্যবহার করা হয়। সিপিআই রুরাল, সিপিআই আরবান দুটো আলাদা ইন্ডেক্স ব্যবহার করা হয়, আর দুটো মিলে একসাথে সিপিআই কম্বাইন্ড বলা হয়। ঠিক আছে, তো সিপিআই রুরালের ক্ষেত্রে 448 আইটেমসকে কভার করা হয়, আর সিপিআই আরবানের ক্ষেত্রে, ঠিক আছে, সিপিআই আরবানের ক্ষেত্রে 460 আইটেমকে কভার করা হয়। সেম একই প্রসেস। ঠিক আছে, প্রত্যেকটা আইটেমের এই ফর্মুলায় তোমার পার্সেন্টেজ বের করা হয়, তারপরে সেটাকে ওয়েটেজ অ্যাভারেজ করা হয়। প্রত্যেকটা ওয়েটেজ দেওয়া হয়, তার অ্যাভারেজ ক্যালকুলেশন করা হয়। তো ক্যালকুলেশনটা এখানে খুব বেশি গুরুত্বপূর্ণ নয়, এই কনসেপ্টটা থাকলেই হবে। ওকে, তো প্রত্যেকটার কমোডিটি বাস্কেটে কতগুলো করে আইটেম আছে এটা খুব গুরুত্বপূর্ণ। আশা করি বুঝতে পেরেছি, কোনো অসুবিধা থাকার কথা নয়। তো এটা গেল। আর কতগুলো পয়েন্ট যেগুলো তোমাদের মনে রাখা দরকার আমি আরেকবার বলছি। দেখো, ডব্লিউপিআই বেস ইয়ার 2011-12 2011-12, সিপিআই বেস ইয়ার 2012, সিপিআই বেস ইয়ার 2012, ডব্লিউপিআই বেস ইয়ার 2011-12। ঠিক আছে, আরবিআই ফলো করে সিপিআই ডেটা 2014 পর থেকে, এটা মাথায় রাখবে। ঠিক আছে, আর কতগুলো করে কমোডিটি থাকে ডব্লিউপিআই বাস্কেটে, সিপিআই বাস্কেটে, এগুলো একটু মনে রাখবে। তো আশা করি মেজারমেন্টের ব্যাপারটা ক্লিয়ার হয়েছে। দেখো এখানে আরও ভালো করে দেওয়া আছে, সব পয়েন্টগুলো একসাথে পেয়ে যাবে এখানে। বেস ইয়ার সিপিআই 2012, 2011-12 ম্যাক্সিমাম ওয়েটেজ দেওয়া হয় ফুড আইটেমকে, এটা একটা গুরুত্বপূর্ণ মনে রাখবে। সিপিআই এর ক্ষেত্রে ম্যাক্সিমাম ওয়েটেজ দেওয়া হয় ফুড আইটেমকে, আর ডব্লিউপিআই এর ক্ষেত্রে ম্যাক্সিমাম ওয়েটেজ দেওয়া হয় ম্যানুফ্যাকচারিং প্রোডাক্টকে। ঠিক আছে, ম্যানুফ্যাকচারিং প্রোডাক্টকে ম্যাক্সিমাম ওয়েটেজ দেওয়া হয় ডব্লিউপিআই কে। সিপিআই ডেটা রিলিজ বাই সিএসও, সিএসও মানে সেন্ট্রাল স্ট্যাটিস্টিক্যাল অর্গানাইজেশন। ডব্লিউপিআই ডেটা রিলিজ বাই কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি, মিনিস্ট্রি অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি। ঠিক আছে, এটা মাথায় রাখবে। আর ডিএ ইজ গিভেন অন দ্য বেসিস অফ সিপিআই, এটা পরীক্ষা কোশ্চেন আছে। ডিএ ইজ
গিভেন অন দ্য বেসিস অফ, তো এরকম অপশনগুলো দেওয়া থাকে, ডব্লিউপিআই না সিপিআই, এটা মনে রাখবে, ডিএ ইজ গিভেন অন দ্য বেসিস অফ সিপিআই। নেক্সট, স্টেজেস অফ ইনফ্লেশন। ইনফ্লেশনের কতগুলো স্টেজ আছে? ইনফ্লেশনে মেন দেখো 4টে স্টেজ আছে: ক্রিপিং ইনফ্লেশন, ওয়াকিং অর রানিং ইনফ্লেশন, গ্যালোপিং ইনফ্লেশন, আর লাস্ট হাইপার ইনফ্লেশন। ক্রিপিং ইনফ্লেশন, ক্রিপিং মানে তোমরা জানো হামাগুড়ি দিয়ে চলা। ক্রিপিং ইনফ্লেশন ব্র্যাকেটের মধ্যে যেটা দেওয়া আছে এটা হচ্ছে ইনফ্লেশনের পার্সেন্টেজ, মানে কত থেকে কত পার্সেন্ট ইনফ্লেশন হলে সেটাকে ক্রিপিং স্তরে আছে বলা যাবে। 2 to 4%, 2 থেকে 4% ইনফ্লেশন হলে সেটাকে বলা হবে ক্রিপিং ইনফ্লেশন। ওয়াকিং অর রানিং ইনফ্লেশন, ঠিক আছে, 4 to 10% ওয়াকিং অর রানিং। গ্যালোপিং ইনফ্লেশন 10 to 20%, হাইপার ইনফ্লেশন অ্যাবাভ 20%। তো ওয়াকিং অর রানিং, গ্যালোপিং, লাস্ট হাইপার ইনফ্লেশন। হাইপার ইনফ্লেশনের স্তরে নর্মালি কোনো দেশের ইনফ্লেশন পৌঁছায় না। তোমাদের যে দেশগুলোর কথা বলছিলাম, জিম্বাবুয়ে, ভেনেজুয়েলা, এই সমস্ত দেশগুলোতে তো 20%-এর অনেক উপরে গেছে ইনফ্লেশন, তোমাদের যেটা আগেই দেখলে তোমরা। আর সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের পর বেশ কিছু দেশে হাইপার ইনফ্লেশন স্তরে পৌঁছেছিল। ইন্ডিয়ার ইনফ্লেশন কত থাকে? ইন্ডিয়ার ইনফ্লেশন এই স্টেজগুলোর মধ্যে কোন স্টেজে থাকে? ইন্ডিয়ার ইনফ্লেশন নর্মালি 4%-এর আশেপাশেই থাকে, ঠিক আছে, 4%-এর আশেপাশে। তো মনে রাখবে ইন্ডিয়ার ইনফ্লেশন ক্রিপিং ইনফ্লেশনের স্তরেই পৌঁছায়, মোটামুটি ক্রিপিং স্তরেই থাকে। আর খুব বেশি হলে ওয়াকিং আর রানিং ইনফ্লেশন স্তরে মোটামুটি 4%-এর আশেপাশে ইন্ডিয়ার ইনফ্লেশন থাকে। এখানে একটা গুরুত্বপূর্ণ ইনফরমেশন, সেটা হলো আমাদের মিনিস্ট্রি অফ ফিনান্স আরবিআই কে কত পার্সেন্ট ইনফ্লেশন রাখতে হবে সেটা একটা নির্দিষ্ট করে দিয়েছে। আর এটা 2016-এ এটা ফিক্সড করা হয়েছে, পার্সেন্টেজ হচ্ছে 4%। এটা আরবিআইকে বলা হয়েছে যে 4% ইনফ্লেশন রাখতে হবে, 5 বছর এটা চলবে, মানে 5 বছরের জন্য এটা ফিক্সড করে দিয়েছে যে আগামী 5 বছর মোটামুটি 4% ইনফ্লেশন রাখতে হবে। আর এর একটা আপার টলারেন্স লিমিট আর একটা লোয়ার টলারেন্স লিমিট ফিক্সড করে দিয়েছে, +2 and -2। মানে আপার টলারেন্স লিমিট 6%, মানে 4 + 2 মানে 6%, লোয়ার টলারেন্স লিমিট 4 - 2 2%, ঠিক আছে, মানে 2 to 6% ইনফ্লেশন রাখতে হবে। কাকে? আমাদের রিজার্ভ ব্যাংকে এটা ফিক্সড করে দিয়েছে, আমাদের মিনিস্ট্রি অফ ফিনান্স ফিক্সড করেছে। আর এটা যেটা 2 to 6% রাখতে হবে, এটা আমাদের মিনিস্ট্রি অফ ফিনান্স আরবিআইয়ের সঙ্গে কনসাল্ট করেই ফিক্সড করেছে। আর এটা 2006-এ করা হয়েছে, মানে 2021-এর মার্চ পর্যন্ত এটা টার্গেট, মানে 2021-এর মার্চ পর্যন্ত অ্যাভারেজ ইনফ্লেশন রেট 4% রাখতে হবে। আপার টলারেন্স লিমিট +2, লোয়ার টলারেন্স লিমিট -2, মানে 2 to 6% মধ্যে ইনফ্লেশনকে রাখতে হবে রিজার্ভ ব্যাংকে। এটা যদি না হয় তাহলে আমাদের ফিনান্স মিনিস্ট্রি রিজার্ভ ব্যাংকের গভর্নরের কাছে কৈফিয়ত চাইতে পারে যে এটা কেন রাখা হয়নি বা কী কারণের জন্য ইনফ্লেশন এর বেশি হলো বা এর কম হলো। তো ক্রিপিং, ওয়াকিং, গ্যালোপিং, হাইপার ইনফ্লেশন এর পরীক্ষায় যে কোশ্চেনগুলো দেয় এর এই পার্সেন্টেজগুলো নিয়ে দেয়। আর একটা কথা বলে দিই, এর ক্রিপিং, ওয়াকিং এই পার্সেন্টেজগুলো কোনো ফিক্সড পার্সেন্ট নেই, মানে তোমার 2 to 3% তুমি অনেক বই পেতে পারো। তো মোটামুটি এটা নির্দিষ্ট কিছু বলা নেই যে এতই হতে হবে, 2 to 3 হতে হবে বা 2 to 4ই হতে হবে। মোটামুটিভাবে 2 to 4% ইনফ্লেশনকে ক্রিপিং স্তরে ধরা হয়। এফেক্টস অফ ইনফ্লেশন, তো দেখো ইনফ্লেশনের ফলে কি হয়, কেউ কেউ লাভবান হন, কেউ কেউ ক্ষতিগ্রস্ত হন। আমরা এখানে দেখে নেব যে কে কে লাভবান হয়, কে কে ক্ষতিগ্রস্ত হয়। পরীক্ষার কোশ্চেন এরকম থাকে, হু আর দ্য গেনার্স ফ্রম ইনফ্লেশন, হু গেনস ফ্রম ইনফ্লেশন। তো এরকম 4টা অপশন দিয়ে দেয়, তো এরকম পরীক্ষার কোশ্চেন থাকে। তো আমরা প্রথমে গেনার দেখে নিই। ইনফ্লেশন থেকে, ইনফ্লেশন মানে জিনিসপত্রের দাম বেড়ে যাওয়া, তো দাম বাড়ার ফলে কারা কারা উপকৃত হয়, তো কারা কারা গেন করে। প্রথমে হচ্ছে প্রডিউসার, ঠিক আছে, প্রডিউসার বাজারে যদি ডিমান্ড বাড়ে, ডিমান্ড বাড়ার জন্য যদি দাম বাড়ে, সেক্ষেত্রে প্রডিউসার বাড়তি দাম, বাড়তি প্রফিট এনে দেয় প্রডিউসারকে, সেক্ষেত্রে প্রডিউসারের লাভ হয়। কিন্তু এই ক্ষেত্রে একটা জিনিস তোমাদের মাথায় রাখতে হবে, যদি কস্ট পুশ ইনফ্লেশন হয়, যদি জিনিস তৈরির খরচা বাড়ে তার জন্য যদি জিনিসের দাম বাড়ে, সেক্ষেত্রে কিন্তু প্রডিউসারের কোনো লাভ হবে না। ধরো আমি কথা বলছি যে অয়েল প্রাইস বাড়লো বা ওয়েজ বাড়লো বা র মেটেরিয়ালসের দাম বাড়লো, তার জন্য প্রডিউসারের খরচা বেড়ে গেল, তার জন্য যে বাজারে জিনিসের দাম বাড়লো, সেক্ষেত্রে কিন্তু প্রডিউসারের লাভ থাকবে না। যদি ডিমান্ড বাড়ার জন্য জিনিসের দাম বাড়ে, সেক্ষেত্রে প্রডিউসারের লাভ থাকতে পারে। মানে ডিমান্ড পুল ইনফ্লেশনের ক্ষেত্রে প্রডিউসার লাভবান হবে, কস্ট পুশ ইনফ্লেশনের ক্ষেত্রে প্রডিউসারের লাভ হবে না। তো প্রডিউসার গেনার হতে পারে।
নেক্সট, ইনভেস্টার্স ইন দ্য স্টক মার্কেট, মানে শেয়ার মার্কেটে যারা ইনভেস্ট করে, তো প্রডিউসারে লাভ হলে তাদেরও লাভ হবে। কারণ আমরা শেয়ার মার্কেটে ইনভেস্ট করি কোথায়, কোনো না কোনো প্রডিউসারের কাছে। টাটা, রিলায়েন্স বা যে কোনো কোম্পানির আমরা শেয়ার কিনি, তারা কি অ্যাকচুয়ালি তারা প্রডিউসার, তারা গুডস অথবা সার্ভিস প্রডিউস করে। কোনো ব্যাংকের যদি শেয়ার কিনি তারা সার্ভিস দেয়, তো সেক্ষেত্রে গুডস এবং সার্ভিস প্রডিউসারদের যদি লাভ হয়, তাহলে যারা শেয়ার মার্কেটে ইনভেস্ট করছে তারা লাভের একটা অংশ তারাও পাবে ডিভিডেন্ড হিসাবে, তো সেক্ষেত্রে তাদেরও লাভ হবে। তো আশা করি এটা বোঝা গেছে। নেক্সট দেখো, ডেপ্টর, পরীক্ষায় সবচেয়ে বেশি কোশ্চেন আসে এই পয়েন্টে, ঠিক আছে। যদি তোমরা কোশ্চেনগুলো দেখো প্রিভিয়াস ইয়ারে, তো ডেপ্টর থেকে সবচেয়ে বেশি কোশ্চেন আসে, মানে অপশনের মধ্যে ডেপ্টরই ম্যাক্সিমাম টাইম থাকে। হু গেমস ফ্রম ইনফ্লেশন মধ্যে ডেপ্টর থাকে। ডেপ্টর মানে যারা ঋণ নেয়, ঠিক আছে, এটা মনে রাখবে, ক্রেডিটর আর ডেপ্টর। ক্রেডিটর মানে যারা ঋণ দেয় বা ঋণ দাতা, ডেপ্টর মানে যারা ঋণ নেয় বা ঋণ গ্রহীতা, ঠিক আছে। তো ডেপ্টরের লাভ কীভাবে হয় আমি বলছি, দেখো বুঝতে পারো কিনা। ধরো কেউ 100 টাকা লোন নিয়েছে, সে সুদ আসলে 5 বছর পর 120 টাকা শোধ করবে, ঠিক আছে। 100 টাকা লোন নিয়েছে, সুদ আসলে 5 বছর পর 120 টাকা সে শোধ করবে, ঠিক আছে। আমি ধরে নিচ্ছি 5 বছর পর সে মাঝে 5 বছরে ইনফ্লেশন হোক বা ডিফ্লেশন হোক বা যাই হোক না কেন, সে কিন্তু 120 টাকায় শোধ করবে। 100 টাকায় ধরে নাও এখন 5টা পেন পাওয়া যায়, ঠিক আছে, মানে পার পেন 20 টাকা দাম। তাহলে 100 টাকা দিয়ে এখন সে 5টা পেন কিনতে পারে। তো 5 বছর পর দেখা যাচ্ছে প্রতিটা পেনের দাম 5 টাকা করে বেড়ে গেছে, মানে 25 টাকা করে হয়ে গেছে। তার মানে সে 120 টাকায় 5টা পেন কি তখন কিনতে পারবে 5 বছর পর। সে দেখো যখন ঋণ দিচ্ছে তখন 100 টাকা ঋণ দিচ্ছে, 100 টাকা দিয়ে সে দোকানে গেলে সে 5টা পেন কিনতে পারে, কারণ প্রতিটা পেনের দাম এখন 20 টাকা করে আছে, তো 5টা পেন সে কিনতে পারে। তো 5 বছর পর 120 টাকা সে শোধ দেবে। তো 120 টাকা যখন শোধ দিচ্ছে তখন দেখা যাচ্ছে প্রতিটা পেনের ইনফ্লেশন হয়েছে 5 বছরের মধ্যে। ইনফ্লেশনের জিনিসপত্রের দাম বেড়ে গেছে, দাম বাড়ার ফলে প্রতিটা পেনের দাম হয়ে গেছে 25 টাকা, ঠিক আছে। তো প্রতিটা পেন যদি 25 টাকা দাম হয়, তাহলে সে তখন 120 টাকা দিয়ে 25টা পেন কি কিনতে পারবে? পারবে না, কারণ সেটা 125 টাকা যায়। তারপরে দেখো সে যখন 100 টাকা দিল, সে লাভের আশায় দিল, কিন্তু অ্যাকচুয়ালি তার লোকসানই হল। সে অ্যাকচুয়ালি কম মূল্যের টাকা ফেরত পেলো। তোমরা একদম প্রথমেই ইনফ্লেশনের ডেফিনেশনে দেখছিলে যে টাকার পারচেসিং পাওয়ার কমে যায়, টাকার ভ্যালু কমে যায়, মানে কম মূল্যের টাকা সে ফেরত পেলো। মানে অ্যাকচুয়ালি গেনার হলো কে, যে ঋণ নিয়েছে সে, কম মূল্যের টাকা তাকে শোধ করতে হলো। আর লস হলো কার, যে ঋণ দিয়েছে সে কম মূল্যের টাকা ফেরত পেল। সে দিয়েছিল অনেক, সে যখন দিয়েছিল সেই টাকার ভ্যালু অনেক বেশি ছিল, কিন্তু সে যখন ফেরত পেল টাকার ভ্যালু কমে যাওয়ার জন্য তার অ্যাকচুয়ালি ক্ষতিই হলো। তো এটা মাথায় রাখবে। তো এটা গেল। আর স্টকিস্ট, স্টকিস্ট মানে যারা স্টক করে রাখে, তো দাম বাড়ার আগে স্টক করে রাখা ছিল, দাম বাড়ার পর বিক্রি করছে, তাদের তো লাভ হবেই। স্টকিস্ট বোঝা গেছে। নেক্সট দেখো লুজার্স, কাদের কাদের ক্ষতি হয়। ক্রেডিটর, ক্রেডিটর তো তোমাদের বলছিলাম যারা ঋণ দেয় যারা, তাদের ক্ষতি হয়। ফিক্সড ডিপোজিট হোল্ডার, ফিক্সড ডিপোজিট হোল্ডারদের ক্ষতি হয়, কারণ ফিক্সড ডিপোজিটে একটা নির্দিষ্ট সুদ, দেখা যাচ্ছে 5 বছরের জন্য কিছু অ্যামাউন্টের টাকা তুমি ব্যাংকে ফিক্সড করে দিলে, 5 বছর পর সেই নির্দিষ্ট রেটেই তুমি ইন্টারেস্ট পাবে, 5 বছর পর সেই টাকাটা তুমি তুলতে পারবে। এবার যদি দেখা যায় যে ইনফ্লেশন বেড়ে যাওয়ার জন্য সেই যখন তুমি টাকাটা পেলে সেই টাকার আর অতটা ভ্যালু থাকলো না, সেক্ষেত্রে লোকসান হবে, ঠিক আছে। যেমন ধরো আমাদের সেভিংস অ্যাকাউন্টে নর্মালি 4%-এর কাছাকাছি সুদ দেয়, ঠিক আছে। সেভিংস অ্যাকাউন্টে নর্মালি 4%, কিছু কিছু ব্যাংক অনুযায়ী ভ্যারি করে, 4%-এর আশেপাশেই থাকে মোটামুটি। তো ধরো আমি 4% ধরে নিচ্ছি। তো ধরো 100 টাকা তুমি ব্যাংকে রেখেছিলে, 1 বছর পর তুমি 104 টাকা পাবে। ইনফ্লেশন রেট, ইন্ডিয়ার ইনফ্লেশন রেট চলে মোটামুটি 4%-এর কাছাকাছি। ধরো যদি 4% ইনফ্লেশন রেট হয়, মানে 100 টাকায় তুমি আজকে যা যা জিনিস কিনতে পারো, 1 বছর পর তুমি 104 টাকায় ঠিক সেই জিনিসটাই কিনতে পারবে, যদি 4% ইনফ্লেশন থাকে। 4% ইনফ্লেশন মানে 100 টাকার জিনিসটা 1 বছর পর সেই জিনিসটা দাম হবে 104 টাকা। এবার সেভিংস অ্যাকাউন্টে তুমি টাকা রেখেছো, সেই টাকা তুমি 1 বছরের সুদ কত পেলে, 104 টাকা। তাহলে অ্যাকচুয়ালি তুমি বেশি কিছু পেলে, 100 টাকা এবছরে রেখেছিলে, 104 টাকা তুমি পেলে। 100 টাকা দিয়ে এবছরে যা যা কিছু কিনতে পারছিলে, 104 টাকা দিয়েও 1 বছর পর সেই সেম জিনিস কিনতে পারছো। মানে অ্যাকচুয়ালি তোমার ব্যাংকে জমা করে লাভ কিছু হলো না, তুমি সেম জিনিসই কিনতে পারছো যেটা তুমি আগে কিনতে পারতে। ফিক্সড ডিপোজিটের ক্ষেত্রে ইন্টারেস্টটা একটু বেশি থাকে, ঠিক আছে। সেক্ষেত্রে যদি ইনফ্লেশন রেট এর থেকে যদি বেশি হয়ে যায়, সেক্ষেত্রে ফিক্সড ডিপোজিট হোল্ডারের
লোকসান হতে পারে, ঠিক আছে, মানে মাইনাসেও চলে যেতে পারে। আর অ্যাকচুয়ালি যে কোনো ইনফ্লেশনই ফিক্সড ডিপোজিট হোল্ডারের ক্ষেত্রে ক্ষতি হয়। আর ফিক্সড ইনকাম ক্লাসদের তো ক্ষতি হবেই, কারণ একটা নির্দিষ্ট মাইনে সে আগে পেত, দেখা যাচ্ছে সেই স্যালারি দিয়ে তার চলে যেতে, মানে সে যা যা কিছু কিনতে পারতো, জিনিসপত্রের দাম বেড়ে যাওয়ার জন্য সে সেই জিনিসগুলোই আর ওই স্যালারি দিয়ে কিনতে পারছে না, সেক্ষেত্রে তার ক্ষতি হবে। নেক্সট, পেনশন হোল্ডারদের ক্ষতি হয়। পেনশন হোল্ডার মানে যারা মাসের শেষে একটা নির্দিষ্ট পেনশন পায়। ফিক্সড ইনকাম ক্লাসের মতোই পেনশন হোল্ডারও একটা নির্দিষ্ট পরিমাণে টাকা পায়, যে টাকা দিয়ে তাদের সেই সমস্ত জিনিসপত্র কিনতে হয়, নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র কিনতে হয়। দেখা যাচ্ছে দাম বেড়ে যাওয়ার জন্য সেই একই পরিমাণ টাকার সেই প্রয়োজনীয় জিনিসগুলো কিনতে আর টাকা কুলোচ্ছে না, সেক্ষেত্রে তাদেরও লোকসান। তো গেনার আর লুজার আমরা দেখে নিলাম। নেক্সট, কন্ট্রোল অফ ইনফ্লেশন। ইনফ্লেশন কন্ট্রোল করা হয় কীভাবে? ইনফ্লেশন কন্ট্রোল করার মেন দুটো পলিসি আছে। এক, মনিটারি পলিসি, যেটা রিজার্ভ ব্যাঙ্ক রেগুলেট করে, আর একটা হচ্ছে ফিসক্যাল পলিসি, যেটা গভর্নমেন্ট অফ ইন্ডিয়া দ্বারা রেগুলেট হয়, ঠিক আছে, রেগুলেটেড বাই গভর্নমেন্ট অফ ইন্ডিয়া। মনিটারি পলিসির মধ্যে তোমরা জানো যে কোয়ান্টিটেটিভ মেথড, কোয়ালিটেটিভ মেথড রয়েছে, ব্যাঙ্ক রেট, রেপো রেট, সিআরআর, এসএলআর, এইসবগুলো রয়েছে, ঠিক আছে, মনিটারি পলিসি। এগুলোর ডিটেলসে যাচ্ছি না, কারণ এটার জন্য আলাদা ক্লাস হবে তোমাদের। তো মনিটারি পলিসি, রিজার্ভ ব্যাঙ্ক মনিটারি পলিসি দ্বারা ইনফ্লেশন কন্ট্রোল করে। তোমরা জানো যে বাই মান্থলি মনিটারি পলিসি হয়, প্রতি 2 মাস অন্তর, বছরে 6 বার, প্রতি 2 মাস অন্তর রিজার্ভ ব্যাঙ্ক সিপিআই ডেটা অনুযায়ী তার রেটগুলোকে ফিক্সড করে। ব্যাঙ্ক রেট কত হবে, রেপো রেট কত হবে, এগুলো সব ঠিক করে রিজার্ভ ব্যাঙ্ক, প্রতি 2 মাস অন্তর সেটা রিভাইজ করে। নেক্সট, ফিসক্যাল পলিসি, যেটা গভর্নমেন্ট অফ ইন্ডিয়া করে। ফিসক্যাল পলিসির পরে ডিটেলসে পড়বে, আমি শুধু একটা কথা বলে দিই, ফিসক্যাল পলিসির মেন দুটো পার্ট রয়েছে। একটা হচ্ছে গভর্নমেন্টের ট্যাক্স, মানে গভর্নমেন্টের ট্যাক্স থেকে যেটা গভর্নমেন্টের ইনকাম হয়, গভর্নমেন্টের ট্যাক্স সাইড বা গভর্নমেন্টের রেভিনিউ সাইড, আর একটা হচ্ছে গভর্নমেন্টের এক্সপেন্ডিচার সাইড। এখানে কোশ্চেন হচ্ছে ইনফ্লেশন হলে গভর্নমেন্ট ট্যাক্স বাড়াবে না কমাবে, আর এক্সপেন্ডিচারই বা কী করবে, গভর্নমেন্ট এক্সপেন্ডিচার বাড়াবে না কমাবে। ইনফ্লেশন হলে কী করা উচিত গভর্নমেন্টের? তো এর খুব সিম্পল অ্যান্সার দেখো, ইনফ্লেশন হলে গভর্নমেন্ট ট্যাক্স বাড়াবে। কারণ ইনফ্লেশন কখন হয়? তোমাদের ইনফ্লেশনের কারণগুলোর মধ্যে একটা কারণ ছিল দেখো, ইনক্রিজ ইন মানি সাপ্লাই, বা ইকোনমিতে টাকার যোগান বেড়ে গেলে ইনফ্লেশন হয়, বা মানুষের হাতে বেশি টাকা এলে ইনফ্লেশন হয়। তখন গভর্নমেন্ট যদি ট্যাক্স ইম্পোজ করে, ইনকাম ট্যাক্স ধরো বাড়িয়ে দিল, সেক্ষেত্রে ইনকাম ট্যাক্স বাড়িয়ে দেওয়ার জন্য আরও বেশি টাকা ইকোনমি থেকে গভর্নমেন্ট তুলে নিতে পারে। মানে মানুষের হাতে টাকা কম থাকবে, গভর্নমেন্টকে ট্যাক্স হিসাবে টাকা শোধ দিতে হবে, মানে জনগণের কাছ থেকে টাকা সরকার নিয়ে নেবে, সেক্ষেত্রে ইকোনমিতে টাকার পরিমাণ কমে যাবে, সেক্ষেত্রে ইনফ্লেশন কন্ট্রোল করা সম্ভব হবে। ওকে, এক্সপেন্ডিচার কমাতে হবে, এক্সপেন্ডিচার বাড়ালে ইনফ্লেশন বেড়ে যাবে। তোমাদের অলরেডি আগেই বলছিলাম, গভর্নমেন্টের এক্সপেন্ডিচার মানে গভর্নমেন্টের ঘর থেকে টাকা জনগণের কাছে আসা, ঠিক আছে। তো গভর্নমেন্ট এক্সপেন্ডিচার যদি কমিয়ে দেয়, মানে সরকার টাকা কম খরচ করছে, সরকারের ঘরেই টাকা থেকে যাচ্ছে, সরকারের কাছ থেকে টাকা আমাদের ইকোনমি সার্কুলেশনের মধ্যে আসছে না, সেক্ষেত্রে সার্কুলেশনের টাকার পরিমাণ কমবে, ইনফ্লেশন কন্ট্রোল করা যাবে, ঠিক আছে। তো ট্যাক্স বাড়াতে হবে, এক্সপেন্ডিচার কমাতে হবে, এটাই মাথায় রাখবে। এটা হচ্ছে ফিসক্যাল পলিসি। আর এক্ষেত্রে আরেকটা কথা বলা যেতে পারে, গভর্নমেন্ট কম্পালসারি সেভিংস স্কিম আনতে পারে। গভর্নমেন্ট বলতে পারে যে এত টাকার বেশি যার ইনকাম, তাকে কম্পালসারি ইনকামের এত% সেভিংস করতে হবে, ঠিক আছে। সেক্ষেত্রে তার টাকার সেভিংসের পারপাসে চলে যাবে, তো খরচযোগ্য টাকার পরিমাণ কমে যাবে, ঠিক আছে, খরচ করার মতো টাকার পরিমাণ কমে যাবে, সেক্ষেত্রে ডিমান্ড কমানো সম্ভব হবে। নেক্সট দেখো, আদার্স পয়েন্টের মধ্যে মেন 3টে পয়েন্টের কথা বলেছি। পপুলেশন কন্ট্রোল, সব কিছু শেষে দেখো পপুলেশন ঠিক চলেই আসে। পপুলেশন কন্ট্রোল, পপুলেশন বাড়লে জিনিসপত্রের দাম বাড়বে, ডিমান্ড বাড়বে, একটা লোকের যা চাহিদা 2টো লোকে 3টে লোকে তার থেকে জনসংখ্যা যদি বাড়ে, অবশ্যই ডিমান্ড বাড়বে, ডিমান্ড বাড়লে জিনিসপত্রের দাম বাড়বে। তো পপুলেশন কন্ট্রোল করা গেলে ইনফ্লেশন কন্ট্রোল করা যাবে। ব্ল্যাক মার্কেটিং যদি কন্ট্রোল করা যায়, ব্ল্যাক মার্কেটিং মানে হচ্ছে তোমার কালোবাজারি, বাংলায় যেটা বলে, বাজারে জিনিসের সাপ্লাইয়ের ক্ষেত্রে একটা আর্টিফিশিয়াল ক্রাইসিস তৈরি করা হয়, বাজারে সাপ্লাই হতে দেওয়া হয় না, ওই সাপ্লাই আর্টিফিশিয়ালি কমিয়ে দেওয়া হয়, সেক্ষেত্রে তখন দাম বাড়ে, সেক্ষেত্রে যারা ব্ল্যাক মার্কেটিং করে তাদের কিছু এক্সট্রা ইনকাম হয়। তো এইগুলো সরকার বন্ধ করতে হবে, সরকারকে। বেআইনিভাবে যারা মজুত করে রাখে, ঠিক আছে, তারা বেআইনিভাবে মজুত করে বাজারে একটা ক্রাইসিস তৈরি করা হয়, সেগুলো বন্ধ করলে
তোমার ইনফ্লেশনকে কন্ট্রোল করা যাবে। নেক্সট, রেশন সিস্টেম। রেশনের মাধ্যমে যদি সরকার গুরুত্বপূর্ণ জিনিসগুলো আমাদের দেয়, সেক্ষেত্রে আমরা বাজার থেকে সেই জিনিসগুলো কম কিনবো, মানে বাজারে ডিমান্ড কমে যাবে, মানে জিনিসের দাম কমবে। আমরা বাজারে কম যাব, বাজারে ডিমান্ড কমে যাবে, জিনিসের দাম কমবে। ঠিক আছে, তো রেশনের মাধ্যমে সরকার জিনিসগুলো প্রোভাইড করলে, যেহেতু আমাদের সেই জিনিসগুলোর প্রয়োজনীয়তা ফুরিয়ে যাবে, তো আমরা বাজারে কম কিনবো, সেক্ষেত্রে ইনফ্লেশন কন্ট্রোল করা যাবে। আশা করি বুঝতে পেরেছো সব পয়েন্টগুলি। ওকে, থ্যাংক ইউ অল। আর এর পিডিএফের জন্য তোমরা অবশ্যই www.jubaplas.in এই ওয়েবসাইটে যাবে। এই ওয়েবসাইট থেকে পিডিএফ অবশ্যই পেয়ে যাবে। থ্যাংক ইউ, দেখতে থাকো যুবা প্লাস।